গুড ইভিনিং, আমার নাম লক্ষ্মী মণ্ডল। আজকে আমার প্রেজেন্টেশনের টপিক হচ্ছে ডিসকাস দ্য ইনফরমেশন প্রসেসিং অ্যাপ্রোচ টু মেমোরি, মেনশন দ্য স্ট্র্যাটেজিস উইথ অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পলস ইউ উড ইউজ ফর এফেক্টিভ মেমোরাইজেশন ফর ইউর স্টুডেন্টস। ইন্ট্রোডাকশনে বলা হয়েছে যে তথ্য প্রক্রিয়াকরণ অ্যাপ্রোচ বা ইনফরমেশন প্রসেসিং থিওরি হলো স্মৃতি, মেমোরি এবং শেখার একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক মডেল। এই অ্যাপ্রোচ আমাদের মস্তিষ্ককে একটি কম্পিউটারের মতো ভাবার ধারণা দেয়, অর্থাৎ আমাদের কম্পিউটার যেরকম কাজ করে আমাদের মস্তিষ্কও কিন্তু সেরকমভাবে কাজ করে। এই ধারণা এই ইনফরমেশন প্রসেসিং অ্যাপ্রোচ থেকে পাওয়া গেছে, যেখানে তথ্য ধাপে ধাপে একটা প্রক্রিয়াকরণ করা হয়। অর্থাৎ প্রথমে জিনিসটাকে আমরা পড়লাম বা দেখলাম এবং তারপর সেটাকে আমরা নিজের মতো করে স্টোর করলাম এবং সেটা দরকারে আমরা স্মরণ করলাম। অর্থাৎ শিক্ষার্থীরা কোনো তথ্য প্রথমে গ্রহণ করে তারপর সেটিকে প্রক্রিয়াকরণ করে প্রয়োজনে সংরক্ষণ করে এবং শেষে প্রয়োগ করে বা স্মরণ করে থাকে। তো ফার্স্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে এনকোডিং, স্টোরেজ এবং রিট্রিভাল। ফার্স্ট হচ্ছে এনকোড করছি, যে কোনো একটা তথ্য আমরা গ্রহণ করলাম, সেই তথ্যটাকে আমরা নিজের মতো করে এনকোড করছি, যেমন কোনো ছবি আকারে, কোনো গল্পের আকারে, কোনো গানের ছন্দে, সেটাকে আমি যে যার মতো করে এনকোড করছি এবং তারপর সেটা স্টোর হচ্ছে এবং স্টোর হওয়ার পর সেটা রিট্রিভাল হচ্ছে। রিট্রিভাল মানে যখন আমরা সেই জিনিসটা স্টোর করে রাখলাম এবং স্টোর করার পর যখন সেটা আমাদের প্রয়োজন পড়ছে তখন সেটাকে আমরা স্মরণ করছি। এরপর স্টেজেস অফ ইনফরমেশন প্রসেসিং, অর্থাৎ কী কী স্টেজের মধ্য দিয়ে ইনফরমেশন আমাদের প্রসেসিং হয়। এই তিনটি স্টেজ রয়েছে, একটা হচ্ছে এনকোডিং, স্টোরেজ, একটা হচ্ছে রিট্রিভাল। এনকোডিং হচ্ছে যে কোনো একটা তথ্য আমরা যখন গ্রহণ করি এবং সেই গ্রহণ করা তথ্যটা আমাদের বিভিন্নভাবে আমরা এনকোড করে রাখি সেটা আমাদের মস্তিষ্কের মধ্যে, যেমন হচ্ছে কোনো ছবি আকারে, কোনো গানের ছন্দের আকারে, কোনো গল্পের আকারে, যে যার মতো করে যার যেটা সুবিধা সে সেরকম করে এনকোড করে সেটা স্টোর করে এবং স্টোর করে সেটা হয়তো লং টার্মে, প্রথমে আমরা সেটা শর্ট টার্মে স্টোর করি এবং সেটা বারবার প্র্যাকটিসের মাধ্যমে সেটা আমাদের লং টার্মে চলে যায় এবং প্রয়োজন মতো সেটাকে আমরা রিট্রিভাল করি, অর্থাৎ প্রয়োজন মতো আমরা সেটাকে মনে করি। যখন আমরা কোনো পরীক্ষায় আমরা পড়ে যাই এবং পরীক্ষা হলে যখন আমাদের কোশ্চেনটা পড়ে এবং কোশ্চেনটা পাওয়ার সময় আমরা সেটাকে উত্তরটা আমরা মনে করে লিখি, অর্থাৎ আমরা আমাদের মস্তিষ্কে স্টোর থাকে, আমরা পড়ে থাকি এবং সেটাকে আমরা রিট্রিভাল করি আমাদের প্রয়োজনে। তো এটাই হচ্ছে এই ইনফরমেশন প্রসেসিংয়ের স্টেজ। তো এই তিনটে প্রক্রিয়া যখন একসঙ্গে কাজ করে, অর্থাৎ এনকোড হলো, তারপর স্টোর হলো, তারপর রিট্রিভাল হলো, তখন একটা কার্যকরী শিখন হয়ে থাকে। যদি আমরা এনকোড করলাম, স্টোর করে রাখলাম, স্টোর করার পর সেটাকে যদি আমরা রিট্রিভাল করতে না পারি, অর্থাৎ আমাদের প্রয়োজনে আমরা স্মরণ করতে না পারি, তাহলে সেটা কার্যকরী শিখন হতে পারে না। নেক্সট হচ্ছে টাইপ অফ মেমোরি, অর্থাৎ মেমোরির কী কী ভাগ রয়েছে। তো ফার্স্ট আমরা দেখব যে তিনটি ভাগ রয়েছে, একটা হচ্ছে সেন্সরি মেমোরি, শর্ট টার্ম মেমোরি এবং লং টার্ম মেমোরি। ফার্স্ট হচ্ছে সেন্সরি মেমোরি। সেন্সরি মেমোরিতে আমরা দেখতে পাচ্ছি যে সেন্সরি মেমোরি যে 5টি সেন্স অর্গান রয়েছে সেগুলোর দ্বারা, যেমন পরিবেশে বা আমাদের চারপাশে আমরা কোনো তথ্য, ছোটো ছোটো তথ্য যখন আমরা পাই, যেমন হচ্ছে কোনো একটা ঘন্টার ধ্বনির আমরা শব্দ শুনতে পেলাম বা কোনো একটা ঘন্টার আমরা শব্দ শুনছি, সেই শব্দটা আমাদের কিছুক্ষণের জন্য কানে বাজছে, হয়তো 1-2 সেকেন্ডের জন্য। তো এটাই হচ্ছে সেন্সরি মেমোরি। এবং শর্ট টার্ম মেমোরি হচ্ছে যে স্বল্পমেয়াদী স্মৃতিকে কর্মরত স্মৃতি বলা হয় বা কার্যকরী মেমোরি বলা হয়, অর্থাৎ শর্ট টার্ম মেমোরিকে কিন্তু আমরা ওয়ার্কিং মেমোরি বলে থাকি, তাই এটাকে কার্যগত মেমোরি বলা হয়ে থাকে। কারণ শর্ট টার্ম মেমোরির মধ্য দিয়ে আমরা বিভিন্ন তথ্যকে আগে এনকোড করে শর্ট টার্ম মেমোরিতে নিয়ে যাই, সেটা শর্ট টার্ম মেমোরি বারবার প্র্যাকটিসের মাধ্যমে সেটা কিন্তু আমাদের পরে লং টার্ম মেমোরিতে যায়। তো এই শর্ট টার্ম মেমোরি হচ্ছে যে কোনো এটা হচ্ছে এর পরিসর হচ্ছে সীমিত বা ছোট, যেমন এটা 20 থেকে 30 সেকেন্ড মতো আমাদের মস্তিষ্কে স্টোর থাকে এবং এটা আমরা একটা সময়ে কিন্তু অনেকগুলো বিষয়ের প্রতি মনোযোগ দিতে পারি না। এই শর্ট টার্ম মেমোরি যেহেতু এটা সীমিত পরিসর, কারণ এখানে যদি, যেমন আমি বললাম, বাইরে ঘন্টার ধ্বনি শুনতে পাচ্ছি এবং কেউ হয়তো ডাকছে, কেউ বাইরে গান বাজছে, তো এইসব তিনটার মধ্যে আমরা যে কোনো একটাতেই মনোযোগ দিতে পারি, কারণ আমাদের শর্ট টার্ম মেমোরি স্তরটা হচ্ছে সীমিত। তো এখানে আমরা তিনটার মধ্যে যখন আমরা একটার উপরে মনোযোগ দিচ্ছি, তো সেটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি, কারণ আমরা তিনটার উপরে একসাথে মনোযোগ দিতে পারি না।
তারপর হচ্ছে লং টার্ম মেমোরি, সেই ছোটো ছোটো তথ্যগুলোকে যখন আমরা শর্ট টার্ম মেমোরিতে এনকোড করে নিয়ে আসি, তারপর সেটাকে বারবার প্র্যাকটিসের মাধ্যমে বিভিন্ন কৌশলের দ্বারা কিন্তু আমরা সেটা লং টার্ম মেমোরিতে স্টোর করে রাখি। তো এটাই হচ্ছে লং টার্ম মেমোরি, যেটা দীর্ঘ সময় ধরে থাকে বা সারা জীবন সেটা আমাদের থেকে থাকে। এর কোনো সময়সীমা নেই, এটা হয়তো আমাদের সারা জীবন মৃত্যুর আগে পর্যন্ত মনে থাকতে পারে লং টার্ম মেমোরিতে কোনো যদি আমরা তথ্যকে স্টোর করে রাখি। এই লং টার্ম মেমোরিকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এক্সপ্লিসিট মেমোরি, একটা হচ্ছে ইমপ্লিসিট মেমোরি। এক্সপ্লিসিট মেমোরি হচ্ছে যেটা হচ্ছে আমরা সচেতন মনে কোনো জিনিস মনে করছি, সচেতন মনে যখন আমরা কোনো জিনিস মনে করছি সেটাকে বলা হচ্ছে এক্সপ্লিসিট মেমোরি। এক্সপ্লিসিট মেমোরিটাকে আরও ডিক্লিয়ারেটিভ মেমোরিও বলা হয়ে থাকে। তারপর আমরা দেখবো যে এক্সপ্লিসিট মেমোরিকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এপিসোডিক মেমোরি আর একটা হচ্ছে সিমেন্টিক মেমোরি। এপিসোডিক মেমোরি হচ্ছে যে কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা বা কোনো ঘটনা, কোনো স্মৃতি, সেগুলো আমরা কি মনে করতে পারি। যেমন আমরা কোনো রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট, সেটা কিন্তু আমাদের মস্তিষ্কের মধ্যে থেকে যায়, যে ঘটনাটা আমরা ভুলি না। অর্থাৎ তারপর আমরা হোস্টেলে বা স্কুলে আমরা যে প্রথম দিন আসি, সেই আসার যে সময়টা বা অভিজ্ঞতাটা কী কী হয়েছে সেগুলো কিন্তু আমরা ভুলে যাই না। তো এই ধরনের ঘটনাগুলো যে আমাদের মনে থাকে, এটাই হচ্ছে এপিসোডিক মেমোরি। তারপর হচ্ছে সিমেন্টিক মেমোরি হচ্ছে যে সাধারণ জ্ঞান বা ছোটো ছোটো তথ্য বা ধারণা যেটা আমাদের মস্তিষ্কের মধ্যে স্টোর থাকে। যেমন আমরা যে জিনিসগুলো আমরা ভুলি না, যেমন হচ্ছে ভারতের রাজধানী দিল্লি বা 2+2 4, এইসব জিনিসগুলো আমরা ভুলে যাই না। তো এটাই হচ্ছে সিমেন্টিক মেমোরি। আমরা দেখলাম যে এক্সপ্লিসিট মেমোরির দুটো ভাগ, একটা হচ্ছে এপিসোডিক, একটা সিমেন্টিক। এরপর আমরা জানবো যে ইমপ্লিসিট মেমোরি কী। ইমপ্লিসিট মেমোরি, যেটাকে প্রসিডিউরাল মেমোরিও বলা হয়ে থাকে। ইমপ্লিসিট মেমোরি হচ্ছে যে এটা অবচেতন একটা স্মৃতি, যেখানে কোনো দক্ষতা বা অভ্যাস সংরক্ষিত থাকে। যেমন মানুষ সচেতনভাবে মনে না রেখেও কিন্তু এগুলো করতে পারে। যেমন আমরা সাইকেল চালানোর সময় আমরা সচেতনভাবে সাইকেল চালানোটাকে মনে রাখি না, এটা আমরা বারবার প্র্যাকটিস করি, বারবার প্র্যাকটিসের মাধ্যমে সেই দক্ষতাটা আমরা অর্জন করি এবং আমরা সাইকেল চালাতে পারি, বা বাঁশি বাজানো বা কিবোর্ড টাইপ করা, এসবগুলো হচ্ছে ইমপ্লিসিট মেমোরি। নেক্সট হচ্ছে স্ট্র্যাটেজি ফর এফেক্টিভ মেমোরাইজেশন ইন আওয়ার স্টুডেন্টস। অর্থাৎ শিক্ষার্থীরা কীভাবে কোনো একটা বিষয়কে আত্মস্থকরণ করবে বা এর কৌশলগুলো কী কী হতে পারে, এটাই আমরা এরপর দেখে নেব। ফার্স্ট হচ্ছে রিপিটেশন প্র্যাকটিস, বা যেটাকে আমরা পুনরাবৃত্তি বলে থাকি। অর্থাৎ কোনো একটা বিষয়কে বারবার পড়া বা বারবার লেখা হচ্ছে বা বারবার উচ্চারণ করা হচ্ছে, মুখস্থ করা হচ্ছে, এই যে রিপিট করা হচ্ছে বারবার, এই রিপিট করার মাধ্যমে কি আমাদের বিষয়টা ভালোভাবে আত্মস্থ হয়। এটা হচ্ছে একটা কৌশল, যেটা আমাদের কোনো একটা তথ্য বা কোনো একটা বিষয় আমাদের দীর্ঘদিন মনে থাকে এর মাধ্যমে। তারপর হচ্ছে মিমোনিক্স হচ্ছে কোনো জটিল তথ্যকে সহজভাবে মনে রাখা। যেমন আমরা জানি যে বেনিয়া সহকলা, এটা হচ্ছে যে ওই যে রামধনু রয়েছে, সেই রামধনুর 7টি রঙকে আমরা এই মিমোনিক্সের মাধ্যমে মনে রাখি তার প্রথম অক্ষরগুলো দিয়ে। এরপর আমরা দেখে নেব চাঙ্কিং হচ্ছে যে কোনো একটা বিষয়কে ছোট্ট ছোট্ট ভাগে আমরা ভাগ করে সেটাকে মনে রাখি। কোনো একটা দীর্ঘ বিষয় রয়েছে বা সেটাকে আমরা ছোট ছোট করে ভাগ করে মনে রাখি। যেমন এখানে ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একটা নাম্বার রয়েছে, সেই নাম্বারটাকে আমরা মানে একসাথে পুরো নাম্বারটা মনে না রেখে সেটাকে আমরা ছোট ছোট ভাগে ভাগ করে মনে রাখি। যেমন আমরা নিজেরাও কোনো মোবাইল নাম্বার, কোনো হয়তো আধার কার্ডের নাম্বার, এগুলো আমরা কি ছোট ছোট ভাগে ভাগ করে সেটাকে মনে রাখি। এটাই হচ্ছে চাঙ্কিং। তারপর হচ্ছে অ্যাসোসিয়েশন হচ্ছে কোনো জিনিসের সাথে লিঙ্ক করে সেটাকে শেখা। যেমন আমি যদি কোনো ফটোসিনথেসিস শব্দটাই বলি, সেই শব্দটাকে যদি আমার বুঝতে হয়, তাহলে আগে আমাকে ফটো বা সিনথেসিস এগুলো আলাদা করে জানতে হবে, তারপর তার মধ্যে কী সম্পর্ক সেটা আমি বুঝতে পারবো। তো এটাকেই বলা হচ্ছে অ্যাসোসিয়েশন। এইটাও হচ্ছে একটা কৌশল, যেটা আমরা এইভাবে যদি আমরা কোনো জিনিস শিখে থাকি বা তথ্যকে আমরা গ্রহণ করে থাকি, তাহলে সেটা আমাদের বেশি দিন মনে থাকে। তারপর হচ্ছে মাইন্ড ম্যাপিং হচ্ছে যে সংক্ষিপ্ত নোট তৈরি করা ও কোনো তথ্যকে চিত্র আকারে সাজানো, এভাবে মনে রাখতে আমাদের সাহায্য করে। যেমন মানচিত্র, ডায়াগ্রামের মাধ্যমে বিষয় সাজানো, পুরো পাঠ্যাংশ এক নজরে বোঝা যায় বা মনে করা যায়। যেমন আমরা কোনো একটা বিষয়, যেমন আমরা বাংলার উপন্যাস দেখে থাকি, উপন্যাস অনেক বড় থাকে, তো এটা পুরোটা
মনে রাখা কঠিন, তাই এটাকে একটা ছোট গল্পের মতো করে মনে রাখা, যে পুরো একটা বিষয়টা ধারণা নিয়ে সেটাকে আমরা ছোট্ট করে মনে রাখি। তো এটাই হচ্ছে মাইন্ড ম্যাপিং। তারপর হচ্ছে টিচিং আদার, যে কোনো একটা আমরা বিষয় পড়লাম, সেই বিষয়টা পড়ার পরে যখন অন্য কাউকে পড়াই, তাহলে সেটা কি আমাদের প্র্যাকটিস হচ্ছে বারবার। তো এর মাধ্যমেও আমাদের কিন্তু কোনো একটা বিষয় যখন আমরা অন্যকে পড়াবো বা আমরা সেটা অ্যাপ্লাই করছি, অন্যকে পড়াচ্ছি মানে সেটা অ্যাপ্লাই করছি, তাহলে এটা আমাদের দীর্ঘদিন মনে থাকে। তো এটা হচ্ছে একটা কৌশল বা স্ট্র্যাটেজি, যেটা আমাদের ইফেক্টিভ মেমোরাইজেশন হয়ে থাকে। নেক্সট হচ্ছে ভিজুয়ালাইজেশন অ্যান্ড ইমেজিনারি। ভিজুয়ালাইজেশন অ্যান্ড ইমেজিনারিতে বলা হয়েছে কোনো তথ্যকে চিত্র বা প্রতীক আকারে যদি আমরা মনে রাখি, তাহলেও কিন্তু সেটা আমাদের বেশি দিন মনে থাকে। যেমন আমরা কোনো একটা বিষয় পড়ানো হচ্ছে ক্লাসে, তো সেই বিষয়টা যদি স্যার বা ম্যাম পড়াচ্ছেন, তখন আমি সেটা নিজের মতো করে একটা মনে মনে একটা ছবি ভাবছি, এটা এরকম হতে পারে, আমি নিজের মতো করে সেটা অন্য কেউ হয়তো অন্যভাবেও মনে রাখতে পারে। তো এটাই হচ্ছে ভিজুয়ালাইজেশন, যে আমি জিনিসটাকে দেখছি বা আমি সেটাকে কল্পনা করছি, সেইভাবে যদি আমি কোনো জিনিসকে মনে রাখি, তাহলে কিন্তু আমাদের সেটা দীর্ঘদিন ধরে আমাদের মস্তিষ্কে স্টোর হয়ে থাকে। তারপরে বলা হয়েছে রিদম অ্যান্ড রাইমস অ্যান্ড সংস, অর্থাৎ সঙ্গীত এবং ছন্দের মাধ্যমেও বা গানের মাধ্যমে কিন্তু আমরা কোনো বিষয়কে বেশি দিন মনে রাখতে পারি। কোনো একটা কবিতা বা কোনো বিষয়কে যদি আমরা ছন্দের আকারে, কবিতা যেমন আমরা পার্ট পার্ট করে পড়ি ছন্দের আকারে, বা তার যে লাইনগুলো থাকে সেগুলোকে আমরা পরপর মনে রাখার জন্য একটা ছন্দ ব্যবহার করে থাকি। তো এইভাবে আমাদের কিন্তু মস্তিষ্কে স্টোর যদি করে রাখি, তাহলে কিন্তু জিনিসটা আমাদের বেশি দিন মনে থাকে। তারপর হচ্ছে অর্গানাইজেশনে বলা হয়েছে যে কোনো তথ্যকে গ্রুপ বা ক্যাটাগরিতে ভাগ করা, তথ্যের মধ্যেকার সম্পর্ক বোঝার মাধ্যমে মনে রাখা। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে ইতিহাসের যে যুদ্ধগুলি, সেগুলো সময়ক্রমে ভাগ করা বা সাজিয়ে মনে রাখা। অর্থাৎ যে আমরা সময়ক্রমে সাজিয়ে মনে রাখা বলতে, যে আমরা একটা সালের সঙ্গে তার কতটা গ্যাপ রয়েছে বা পরপর সেগুলোকে আমরা যদি সাজিয়ে মনে রাখি, তাহলে আমরা বুঝতে পারবো এই সালটার পর এতটা গ্যাপ আছে, মানে এই সালটা হতে পারে। তো এইভাবে আমরা জিনিসটাকে মনে রাখি। তারপর হচ্ছে যে অ্যাক্টিভ লার্নিং অর্থাৎ শিক্ষার্থীরা শুধুমাত্র যদি শুনে, তাহলে কিন্তু তারা সেটা অ্যাক্টিভ লার্নিং হবে না। অর্থাৎ শিক্ষার্থীরা সেখানে প্রশ্ন করবে, আলোচনা করবে, নিজে ব্যাখ্যা করবে বা নিজে হাতে কলমে কিছু কাজ করবে। শিক্ষার্থীরা কোনো তথ্যকে প্রয়োগ করবে, যে তথ্যটাও শিখেছে সেই তথ্যটাকে নিজের হাতে সে প্রয়োগ করবে। এর ফলে কিন্তু সেই বিষয়টা তার দীর্ঘদিন মনে থেকে যায়। তো এটা হচ্ছে একটা কৌশল। তারপর হচ্ছে স্টোরি টেলিং, যেটা হচ্ছে আমরা কোনো বিষয়কে কোনো গল্পের আকারে, যেটা বললাম গল্পের আকারে যদি কোনো বিষয়কে মনে রাখি, তাহলেও কিন্তু সেটা আমাদের বেশি দিন মনে থাকে। যেমন বিভিন্ন যুদ্ধের ঘটনায় একটি গল্পে সাজিয়ে যদি আমরা মনে রাখি, যেমন যুদ্ধটা কীভাবে হয়েছিল, কোথায় হয়েছিল, যদি সেটাকে আমরা একটা গল্পের মতো করে ভাবি, বইয়ে শুধু না পড়ে যদি গল্পের মতো করে সেটাকে আমরা মনে রাখি, তাহলে কিন্তু সেটা আমাদের বেশি দিন মনে থাকে। তো আমরা জানলাম যে কী কৌশল ব্যবহার করে মানে স্মৃতিতে মানে কোনো তথ্যকে ভালোভাবে স্টোর করে রাখা যায় বা দীর্ঘদিন ধরে স্টোর করে রাখা যায়। এরপর আমরা চলে এলাম কনক্লুশনে বলা হয়েছে যে তথ্য প্রক্রিয়াকরণ পদ্ধতি শিক্ষার্থীদের শেখা ক্ষমতা বা শেখার যে দক্ষতা রয়েছে সেটাকে সুসংগঠিত করে কার্যকর করে এবং দীর্ঘস্থায়ীভাবে সেটা আমাদের মনে থেকে যায়। তো এই শিক্ষার্থীদের কেবল তথ্য মুখস্থ করা বা ক্ষমতা বৃদ্ধি করে না, তথ্য মুখস্থ করার ক্ষমতা বৃদ্ধি করে না, বরং শেখা বা তথ্যকে বিশ্লেষণ করা, তুলনা করা, তারা বাস্তব জীবনে সেটাকে প্রয়োগ করতে পারবে বা এই ধরনের যে দক্ষতাগুলো, এগুলো তারা পেয়ে থাকে। যদি এই কৌশলগুলো ব্যবহার করে, আমরা যে কৌশলগুলো দেখলাম, এই কৌশলগুলো যদি ব্যবহার করে তাদেরকে শেখানো হয়, তাহলে কিন্তু তাদের শেখাটা কার্যকর হবে। তারা শুধুমাত্র মুখস্থ না করে, বারবার সেটা প্র্যাকটিস না করে বিভিন্ন কৌশলের মাধ্যমে যদি সেটাকে তারা মনে রাখতে পারে, তাহলে কিন্তু সেটা বেশি কার্যকরী হবে। আজকে আমার আলোচনার বিষয় ছিল এইটুকু। থ্যাংক ইউ।